সব ভূতের গল্প কি গা হিম করা ভয়ের হয়? না, কিছু ভূতের গল্প আছে ভীষণ মজার। তেমনি এক মজাদার ভূতের গল্প নিয়ে আজ এলাম ভূত বাগানের কথামালায়। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত মুক্তার ভূত। শিবু মুক্তার আর বেনি মুক্তার, এদের মহকুমার সকলেই চিনত। তাদের মতো ধূর্ত ধাড়িবাজ এ তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারো রক্ষে ছিল না। যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। শিবু মক্কেলকে বলতো বেনিটা জানে কি, ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো শিবুটা একটা আস্ত গাধা, আইনের প্যাচে ফেলে ওর দফা রফা করব। কিন্তু সন্ধ্যাবেলায় একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনিভাবে দুই মুক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনেরই বেশ টাকা কড়ি, ঘরবাড়ি হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে গণ্যমান্য মানুষ হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট তো পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারোর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধ হয় শিবুরই ফিচেল বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব আঁটল, বেনিকে ভালো করে ঠকাতে হবে। কারণ এ পর্যন্ত কেউ কাউকে ভালো করে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে দুজনের মধ্যে কেউই বড়াই করে বলতে পারে না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বলল, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো? কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারল না। তার আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরো দুদিন কেটে গেল, কিন্তু শিবু টাকা দেওয়ার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাপড়ে পড়ল। সে বুঝল শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারু কাছে বলতে পারল না। হ্যান্ডনোট না লিখিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এ কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোকে তো হাসবে। বেনি মুক্তারটা গাধা, শিবুও তাই চায়। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু বলে, কিসের টাকা? বেনি বলে,
সেই যে তুমি সেদিন ওই 50টা টাকা নিলে না, শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কবে নিব? বেনি রেগে বলে, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে হেসে বলে, বেশ তো, মকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়ই। বেনি রাগে দাঁত কর্মর করতে করতে চলে যায়। ক্রমে একথা চারিদিকে রাষ্ট্র হয়ে যায়। বেনি 50 টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবলে, আহা, কাকেও কাকের মাংস খায়। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না। ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব শিবেটার মিথ্যে কথা। শুধু হাতে টাকা ধার দেব আমি? আমাকে কি কুকুরে কামড়েছে? দাঁড়াও না, শিবেকে আমি। যখন একলা থাকে তখন শিবুর এই পেজেমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনিভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বদ্যিরাও তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে, আর তাছাড়া অন্য কোনো চিন্তা নেই। যখন বদ্যি নারী দেখে বললে, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্ম, গঙ্গা জল মুখে দাও, বেনি তখনও ভাবছে কোন ফিকিরে শিবুর কাছ থেকে টাকা আদায় করবে। শেষে মরণের আর দেরি নেই দেখে শিবুকে ডেকে পাঠাল। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বলল। সবাই সরে গেল। বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বলল, আমার টাকা। শিবু মনে মনে হেসে বলে, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে, এখন হরিনাম করো। তোমার ভালো মন্দ কিছু একটা হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব, তুমি নিশ্চিন্ত বৈকুণ্ঠে যাও। বেনি বললে, না, এক্ষুনি দাও। শিবু বললে, এখন টাকা পাবো কোথায় ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেবো খন, তুমি ভেবো না। বেনির প্রাণ তখন কণ্ঠায় এসে পৌঁছেছে, তবু সে গো ধরে বললে যে, না, এক্ষুনি দাও। শিবু দেখল মিনিট দশেকের মধ্যেই বেনু পটল তুলবে। সে বললে, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা নিয়ে আসছি, বলে সে চলে গেল। নিজের বাড়িতে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হল। যেন কতই শোক পেয়েছে। এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বলল, আমি আর বেনি এরকম এক প্রাণ ছিল, ডেকে পাঠিয়েছিল, তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেল, আমার ছেলে নেহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমি দেখাশোনা করো, তা কিছু ভেবো না বাবা, তোমার সব ভার আজ থেকে আমি নিব।
বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাক, সে টাকা আমি তোমাকে দিল। হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে নিয়ে শ্মশানে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছল তখন সন্ধ্যা হয়। পশ্চিমের আকাশ আলো ঝিলমিল করছে। মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোল। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোই না ঠকিয়েছি। টাকাকে টাকা পেলুম, আবার বেনিটাও মরে গেল। এখন আমি একলাই মুক্তারি করব, আর আমাকে পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় পিছন থেকে প্রচণ্ড এক চড় খেয়ে শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে। ধরমর করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেনির মরা চালির উপর শুয়ে আছে। কে চড় মারল? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছে, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবল, এ কি হলো? তবে কি কোনো শকুনি গিধ তার গালে পাখার ঝাপটা মেরে গেল? আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে মরা পাহারা দিতে লাগল। শিবুর মরায় পায়ের দিকটায় বসেছিল। হঠাৎ মরাটা একটা পা তুলে ক্যাত করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনি ভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোক করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি। তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল, না, নাড়ি নেই। গা বরফের মতো ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখল কোনো শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হল। বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল, কিন্তু পালাবার জো ছিল না। যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তড়াক করে চালির উপরে উঠে বসে দু হাতে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপরে মরা মানুষে দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায়, অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবারে বাবারে মরে গেলুম রে বলে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড়বান্দা। কিছুক্ষণ পরেই
শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখল তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখল বেনির মরা আর শিবু চালির উপরে পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দু বিকৃতি নেই। তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও মরা পোড়াতে এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে বাবা, শিগগিরই বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে এগে যা, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ল, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই। পোড়াতে হলে দুই মুক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখন শিবুর গলা জাপটে ধরে বসে আছে। ঘণ্টাখানেক কেটে গেল। তারপর হঠাৎ মরাটা শিবুর গলা ছেড়ে দিয়ে আবার চালির উপর চিৎপাত হয়ে শুয়ে পড়ল। সবাই একসঙ্গে চমকে উঠল। তারপর বুঝতে পারল যে ওদিকে বেনির 50 টাকা আদায় হয়ে গেছে। বন্ধুর বাহুবন্ধক থেকে মুক্তি পেয়ে শিবু আর সেখানে দাঁড়ালো না। একেবারে বাবাকে বলেই অন্ধকারে পো পো করে শ্মশান ছেড়ে পালাল।